প্রাথমিক একাডেমিক মামলা 23,585/2022 সৈকত নন্দী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি করা হয়েছিল 2022 রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। একদল প্রার্থী এই মামলাটি করেছিলেন অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এবং এই মামলায় মূল দাবি ছিল যে পুরাতন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের একাডেমিক কম এবং যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে তাদের একাডেমিক বেশি, এবং তার জন্য যাতে করে পুরাতন ক্যান্ডিডেটদের সাথে নতুন ক্যান্ডিডেটদের একাডেমিকের একটি সমতা করা হয়। তারপরে এই মামলাটি নিয়ে বিস্তারিত হেয়ারিং হয় এবং একটি কমিটি গঠন করা হয়, যার কমিটির নাম হয় মৈত্র কমিটি, এবং তারা একটি নর্মালাইজেশন প্রসেস সাজেস্ট করে পর্ষদকে, কিন্তু পর্ষদ সেই প্রসেসটা মেনে নেয়নি। তারপরে পিটিশনাররা একটি পদ্ধতি সাজেস্ট করে যে কিভাবে প্রাথমিকে যে একাডেমিক প্যাটার্নটা রয়েছে সেখানে কিছু পরিবর্তন এনে পুরাতন ক্যান্ডিডেট এবং নতুন ক্যান্ডিডেটদের মধ্যে সমতা আনা যায়। তো সেইটাও কিন্তু পর্ষদ শেষ পর্যন্ত বা আলটিমেটলি মেনে নেয়নি। তো এরপরে এই মামলাটির কি হলো শেষ পর্যন্ত, অর্থাৎ প্রাথমিকের একাডেমিকের ম্যাটারটি কি হলো। আপনারা ইতিমধ্যেই জানেন যে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এই একাডেমিক মামলাটি হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়াটি ইতিমধ্যেই কিন্তু প্রায় কমপ্লিটের পথে, অর্থাৎ 9,500 সামথিং প্যানেল সেটা বের হয়ে গেছে, এবং সেই সমস্ত টিচাররা স্কুলে স্কুলে জয়েনও করে ফেলেছেন, এবং কিছু প্যানেল বাকি রয়েছে শূন্য পদ, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে স্টে রয়েছে। তার কারণ সেখানে 20-22 ডিএলএড প্রার্থীরা কেস করেছেন সুপ্রিম কোর্টে, তার ফলে সেই অংশটুকু বাকি রয়েছে, এবং 20-22 ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ সাইমেলটেনিয়াসলি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো এই মুহূর্তে এই যে একাডেমিক কোর্ট কেস, এই কোর্ট কেসটার কিন্তু খুব একটা গুরুত্ব যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু আর নেই। এবার এই যে একাডেমিক কোর্ট কেস, তাহলে এই কোর্ট কেসটার কি হলো, এই প্রথম বিষয় এটা আমরা জানার চেষ্টা করব। এছাড়াও আরেকটি বিষয় যে এই যে একাডেমিক কোর্ট কেস, এই কোর্ট কেসের আউটকামটা কি বের হলো, এবং পরবর্তীতে নতুন নিয়োগ যখন প্রাথমিক পর্ষদ করতে যাবে 2022 স্টেট পাসদেরকে নিয়ে, তো সেই নিয়োগ প্রক্রিয়ায় কি একাডেমিক প্যাটার্নের কোনো পরিবর্তন হচ্ছে নাকি রিক্রুটমেন্ট রুলসের কোনো পরিবর্তন হচ্ছে, এবং আগামীতে প্রাথমিকের একাডেমিকের কি পরিবর্তন হতে পারে সেই সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা যেন এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভবিষ্যতে যে কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, একাডেমিকের যে মামলাটি সেটি হচ্ছে WPA 23,585/2022। এই মামলায় দেখুন নেক্সট হেয়ারিং ডেট বলে লেখা আছে নট গিভেন, অর্থাৎ এই মামলাটা কিন্তু এখন আর লিস্টেড হয় না। এই মামলাটা কিন্তু বলা যেতে পারে এক প্রকারের এখন ভিত্তিহীন হয়ে গেছে। তো এই মামলাটি তৎকালীন অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে করা হয়েছিল। তো এই মামলার শেষ হেয়ারিং কবে হয়েছিল দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই মামলার শেষ হেয়ারিং হয়েছিল 8/9/2023 তারিখে, এবং শেষ হেয়ারিং থেকে যে অর্ডার কপিটা বেরিয়ে এসছে সেটা আমি ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কি লেখা ছিল। দেখুন, শেষ হেয়ারিংয়ের যে অর্ডার কপিটা সেখানে লেখাই রয়েছে, দ্য ম্যাটার রিলেটস টু মৈত্র কমিটি রিপোর্ট ইন রেসপেক্ট অফ 2022 রিক্রুটমেন্ট প্রসেস। However, the recruitment process has been stayed by the Honorable Supreme Court. Therefore, the matter is adjourned. It will appear on week after vacation. Liberty to mention if situation arises. অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই ম্যাটারটা মৈত্র কমিটির রিপোর্ট রিলেটেড ম্যাটার, একাডেমিকের মামলা রিলেটেড ম্যাটার, কিন্তু এই ম্যাটারটিকে অ্যাডজন করে রাখা হয়েছিল সেই সময়। তার কারণ সেই সময় সুপ্রিম কোর্ট থেকে প্রাথমিক 2022 রিক্রুটমেন্টের ওপরে একটি স্টে দেওয়া হয়েছিল, যে স্টে পরবর্তীতে উঠে গিয়ে রিক্রুটমেন্টটা কিন্তু হয়ে গেছে। তো এই স্টে থাকার ফলে সেই সময় এই ম্যাটারটাকে অ্যাডজন করা হয়, এবং ভ্যাকেশনের পরে বলা হয় এই ম্যাটারটা আবার উঠবে। তো এক্ষেত্রে এই ম্যাটারটা কিন্তু আর পরবর্তীতে ওঠেনি। এই ম্যাটারটা কি হলো, এই ম্যাটারটা কোথায় গেল আমরা কেউ জানি না, এবং এই ম্যাটারটা লাস্ট অর্ডার এইটাই, লাস্ট হেয়ারিং এটাই। তো দেখুন, যারা রিক্রুটমেন্টে রিলেটেড কোর্টে কেস করেছিলেন, তো তাদের ধরতে গেলে রিক্রুটমেন্টটা অনেকের হয়েই গেছে, তো তারা আর এই মামলাটা নিয়ে কোর্টে যাবেন বলে আমার মনে হচ্ছে না। অতএব এই মামলাটার আর নতুন করে আউটকাম আসার কোনো সম্ভাবনা নেই বলেই আমার মনে হচ্ছে। তো এবার সেটা হচ্ছে প্রাথমিকের তাহলে একাডেমিক প্যাটার্নটা কি হতে পারে আগামী দিনে, এবং প্রাথমিকে কি সত্যি সত্যি একাডেমিক প্যাটার্ন পরিবর্তন হবে। দেখুন, প্রাথমিকের যে এক্সিস্টিং একাডেমিক নিয়ম সেটা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী প্রাথমিকের নিয়মটা রয়েছে। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু এতদিন প্রাথমিকের রিক্রুটমেন্ট হয়েছে, 2016 হয়েছে, 2020 হয়েছে, এবং 2022 রিক্রুটমেন্টটাও হয়েছে।
আগামী দিনে 2024 সালে যে রিক্রুটমেন্টটা বের হবে প্রাথমিকের বলে আমরা আশা রাখছি, তো সেই রিক্রুটমেন্টে কোন নিয়মে রিক্রুটমেন্ট হবে? প্রথমত 2016 রিক্রুটমেন্ট রুলসে যদি সেই রিক্রুটমেন্টটা হয়, তাহলে এটা বলে রাখাই বাহুল্য যে এখানে কিন্তু একাডেমিক প্যাটার্নে কোনো পরিবর্তন আসছে না। তার কারণ 2016 যে রিক্রুটমেন্ট রুল, সেই রুলসকে কিন্তু কোনো পার্ট বা কোনো অংশকে সরাসরি মডিফিকেশন করতে কমিশন পারবে না। একটা রুলকে মডিফিকেশন করাটা অতটা সহজ নয়। হয় রুলকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ সেই রুলের কোনো অংশকে মডিফিকেশন করতে গেলেও সেটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়বে এবং সেখানে অনেক কোর্ট কেসের ঝামেলা রয়েছে। তার জন্য রুলটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করাটাই বেটার। তো এক্ষেত্রে প্রাথমিকের যে 2016 এক্সিস্টিং রুলস, সেইটা যদি পর্ষদ পরিবর্তন করে, তাহলে কিন্তু ডেফিনেটলি প্রাথমিকের একাডেমিক প্যাটার্ন নিয়ে কিন্তু একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা। কিন্তু সেইটা কি আপকামিং রিক্রুটমেন্টেই পরিবর্তন করবে? অর্থাৎ 2022 স্টেট পাসদের নিয়ে পর্ষদ যেটা বারবার বলছে তারা নতুন রিক্রুটমেন্ট একটা শুরু করবে, তো সেই রিক্রুটমেন্টেই কি 2016 রিক্রুটমেন্ট রুলসটা পরিবর্তন হয়ে যাবে? তো এইটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তবে প্রাথমিকের যে রিক্রুটমেন্টের যে প্যাটার্নটা বর্তমানে রয়েছে 2016 রিক্রুটমেন্ট রুলস, সেইটা নিয়ে কিন্তু প্রার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। তার কারণ এখানে টেটের ওয়েটেজ খুবই কম করে রাখা হয়েছে, মাত্র 5। একাডেমিকের ওয়েটেজ প্রচুর রাখা হয়েছে, বিশেষ করে ট্রেনিংয়ের ওয়েটেজ রাখা হয়েছে একটা বড় পরিমাণ। এবং এখানে ট্রেনিংয়ের সরকারি বেসরকারি কলেজের মধ্যে প্রচুর বৃহৎ মানে পার্থক্য দেখা যায় পার্সেন্টেজের মধ্যে। এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বরের পার্সেন্টেজও বর্তমানে পার্থক্য দেখা দিচ্ছে পুরাতন স্টুডেন্ট এবং আগেকার স্টুডেন্টদের মধ্যে। তো এক্ষেত্রে সকলেই একটা ফেয়ার কম্পিটিশন চাইছে। তার জন্য কিন্তু এই একাডেমিক প্যাটার্নটা নিয়ে আপনারা দেখবেন কিছুদিন আগে পর্ষদ সভাপতিকে বহরমপুরে মুর্শিদাবাদের তাকে একটি জায়গায় প্রার্থীরা ঘেরাও করে তাকে দাবি জানাচ্ছিলেন যে একাডেমিক প্যাটার্নটা যাতে করে পরিবর্তন করা হয়। এছাড়াও পর্ষদের কাছে সকলেই বলছিলেন যে একাডেমিক প্যাটার্নটা যাতে করে পরিবর্তন করা হয়। এই নিয়ে কোর্টে কেসও হয়েছে, পর্ষদকে এই নিয়ে নানান কথা শুনতেও হয়েছে। তো এবার দেখুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা তো অলরেডি আর হয় না সে অর্থে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি পরীক্ষা হলো কিছুদিন আগে। সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে একাডেমিক প্যাটার্নটা কিন্তু পুরোপুরিভাবে উঠে যাচ্ছে। এছাড়া ডব্লিউবিপিএসসির একটি গেজেট বার করেছে, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একাডেমিক প্যাটার্ন কিন্তু পুরোপুরিভাবে উঠে যাচ্ছে। তো আগামী দিনে একাডেমিকটা কিন্তু যে পুরোপুরি উঠে যাওয়ার সম্ভাবনার দিকেই যাচ্ছে, এটা কিন্তু এই প্রবাবিলিটিটা কিন্তু দেখাই দিচ্ছে। তো এখানে দেখুন, পর্ষদের আগামী দিনে সম্ভাব্য কী ভাবনা হতে পারে এই একাডেমিক প্যাটার্নটা নিয়ে, সেইটা নিয়ে আমরা কিন্তু এখানে সম্ভাব্য এখানে আমি বলতে পারি পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে 2016 যে প্রাইমারি রিক্রুটমেন্ট রুলস, সেই রুলটা কিন্তু চেঞ্জ হতে পারে। এটা হওয়াটাই স্বাভাবিক, এটা কিন্তু চেঞ্জ হবে এবং এর কিন্তু মডিফিকেশন আসবেই। 2 নম্বর হচ্ছে যে টেট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ টেট যেটা নেওয়া হচ্ছে প্রাইমারিতে, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার রাখা হতে পারে। কেন রাখা হতে পারে? প্রধান কারণ বলছি। দেখুন, টেট তো প্রতি বছর বছর পর্ষদ নেবে। এবার এখানে তো প্রতি বছর বছর একটা নির্দিষ্ট পরিমাণ ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে। অনেকেই বলবেন যারা বিএড দ্বারা হেরে গেছে তারা প্রাথমিকে আর বসতে পারবে না, কিন্তু দেখুন, বিএড প্রার্থীরা যদি নতুন করে ডিএলএড করে টেটে বসে তাহলে তো আর কেউ বাধা দিতে পারবে না। তো অনেক বিএড প্রার্থী রয়েছেন যারা কিন্তু অলরেডি ডিএলএড করতে শুরু করে দিয়েছেন এবং অনেকেই ডিএলএড করছেন বর্তমান দিনে, যেহেতু এসএলএসটি বা এসএসসি প্রক্রিয়াটা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। তো তার ফলে টেট কিন্তু প্রতি বছর বছর যদি হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করবে টেটে। এবার দেখুন, প্রাথমিকের 2016 যে এক্সিস্টিং রুলস বা প্যাটার্ন, সেখানে বলা হয়েছে যে আপনি টেট পাস করলেই কিন্তু আপনাকে ইন্টারভিউ ডাকতে হবে। এখানে ইন্টারভিউ শর্টলিস্ট করার বা শর্ট আউট করার কোনো প্রক্রিয়া নেই, সকলেই ইন্টারভিউ দিতে পাবে এমনটাই বলা হয়েছে। তাহলে সেই রুলস অনুযায়ী যদি ইন্টারভিউ ডাকতে হয় তাহলে প্রায় 50, 60, 70, 80 হাজার ছেলে মেয়েদেরকে কিন্তু ইন্টারভিউ ডাকতে হবে। এবার এত বড় একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, 60, 70, 80 হাজার ছেলে মেয়ের ইন্টারভিউ করানো, এটা কিন্তু দিন দিন এই পরিমাণটা বাড়বে যদি বছর বছর টেট পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ টেট পাস সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে যেটা দেখা দিবে পর্ষদের ক্ষেত্রে, যে পর্ষদকে কিন্তু এই যে টেটটাকে কিন্তু কোয়ালিফাইং এর নেচার করতেই হবে। এবং এই টেটের পরে পর্ষদ কিন্তু যেটা চাইবে যে একটা মেন রিটেন এক্সাম নিতে, যেটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি এই নিয়মটাই কিন্তু করে ফেলেছে। এবং মেন রিটেন এক্সাম, তারপরে কিন্তু ইন্টারভিউ, এবং মেন রিটেন এক্সাম এবং ইন্টারভিউ দুটো মার্কসকে অ্যাড করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বা প্যানেল বের হতে পারে। দেখুন, এই নিয়মটা অনেকেই হয়তো আমার সাথে আপত্তি করবেন যে না, এই নিয়মটা এখন হবে না। অবশ্যই এখন নাও হতে পারে, তবে কিন্তু আগামী দিনে এই নিয়মটাই কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি কিন্তু প্রাইমারিতে এই রুলটাই অ্যাপ্লাই করে ফেলেছে। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও কিন্তু টেট জাস্ট কোয়ালিফাইং এর নেচার থাকে এবং একটা মেন
মেন বা রিটেন এক্সাম কিন্তু নেওয়া হয় এবং তারপরে কিন্তু ইন্টারভিউ হয় এবং কোনো একাডেমিক সেক্ষেত্রে আর থাকছে না। অতএব এই যে প্যাটার্নটা কিন্তু দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষব্যাপী এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা আসার সম্ভাবনা থাকছে। তাহলে এই নিয়মটা কিন্তু অত্যন্ত ভাইটাল। 3 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে টেট ওয়েটেজ ইনক্রিজ করা। অর্থাৎ যদি পর্ষদ আর নতুন করে কোনো রিটেন এক্সাম ধরা যাক যদি আর না নেয়, যে পর্ষদ একটাই টেট নেবে, সেই টেটের ভিত্তিতেই পর্ষদ রিক্রুটমেন্ট করবে, তাহলে পর্ষদ যেটা করতে পারে সেটা হচ্ছে টেট যে ওয়েটেজ সেই ওয়েটেজটা বাড়াবে এবং একাডেমিকের যে ওয়েটেজ সেটা কিন্তু কমাবে। এক্ষেত্রে একাডেমিক নিয়ে অনেকেই বলতে পারেন যে একাডেমিকটা একেবারেই তুলে দেওয়া ঠিক নয়, প্রাথমিকের ক্ষেত্রে একাডেমিকটা রাখা উচিত। সেক্ষেত্রে পর্ষদের ক্ষেত্রে এটাও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে থাকতে পারে যে একাডেমিকের যে ওয়েটেজ সেই ওয়েটেজটাকে কমিয়ে আনা এবং একটা এমন জায়গায় নিয়ে আসা যাতে করে পুরাতন এবং নতুন ক্যান্ডিডেটদের মধ্যে কোনো সমস্যা না হয়, এবং টেটের যে ওয়েটেজ সেটাকে একটা বড় ভাবে রাখা এবং ইন্টারভিউ রাখা তারপরে। তো এর মাধ্যমেও কিন্তু রিক্রুটমেন্ট হতে পারে। তো পর্ষদের ক্ষেত্রে নতুন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো পর্ষদ করতে যাবে আগামী দিনে, পর্ষদের মাথায় কিন্তু এই বিষয়গুলো থাকবে। তবে আগামী দিন অর্থাৎ যে রিক্রুটমেন্টটা হবে সম্ভাব্য, সেই রিক্রুটমেন্টে যে এই নিয়মগুলো ইমপ্লিমেন্ট হবে তা কিন্তু নয়। সেই রিক্রুটমেন্টে এমন হতে পারে 2016 রিক্রুটমেন্টের যে এক্সিস্টিং রুলস রয়েছে, প্যাটার্ন রয়েছে, সেই অনুযায়ী হয়তো পর্ষদ সেই রিক্রুটমেন্টটা করে দিতে পারে। কিন্তু তার পরবর্তীতে আমরা বলতেই পারি যে সেই 2016 যে রুলস সেটা কিন্তু আর থাকবে না। অতএব টেটে 5 ওয়েটেজ, একাডেমিকে ট্রেনিংয়ে 15, মাধ্যমিকে 5 এবং উচ্চ মাধ্যমিকে 10, ইন্টারভিউ 10, 5 অ্যাপটিটিউড টেস্ট, 5 হচ্ছে ইন্টারভিউ বা ভাইভা ভয়েস। তো এই যে এক্সিস্টিং 50 নম্বরের যে একটা পর্ষদের ছিল এবং 5 হচ্ছে আপনার ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এই নিয়মটা কিন্তু আর বলা যেতে পারে খুব বেশি লং লাস্টিং নয়। এই নিয়মটা দ্রুত পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে। অতএব আগামী দিনে যারা প্রাইমারি টিচার হতে চান তাদের কিন্তু আমি বলবো যে আপনারা ওই যে এক্সিস্টিং প্যাটার্ন বা ওই যে এক্সিস্টিং রুলস সেইটার ওপরে আর খুব বেশি ফোকাস করে থাকবেন না। আগামী দিনে বিশেষ করে টেটের যে নম্বর সেটা বাড়িয়ে রাখুন বছর বছর যেহেতু টেট হচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে নতুন করে এই রকম একটা নতুন ইমপ্লিমেন্টেশন আসতে পারে, এটা কিন্তু আপনারা মেন্টালিও একটা প্রিপেয়ার হয়ে চলুন। হঠাৎ করে আমি বলছি না যে এটা চলে আসবে বা নতুন রিক্রুটমেন্ট যেটা হবে আগামী দিনে সেটাতেই এই বিষয়টা ইমপ্লিমেন্ট হবে, বাট আগামী দিন কিন্তু এটা হচ্ছেই। আদারওয়াইজ কিন্তু কোনো গতি নেই, তার কারণ একাডেমিকের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিকটা সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে। তো এখানে এবং গ্র্যাজুয়েশনটা অলরেডি সেমিস্টার সিস্টেম চলে এসছে। তার ফলে এখানে যে একাডেমিকের একটা বড় বা ডিফারেন্স তৈরি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে, সেটা বলা বাহুল্য। অতএব একাডেমিকটা কিন্তু আর থাকবেই না। তো সেক্ষেত্রে টেটটা কোয়ালিফাইংও হতে পারে, তারপরে কিন্তু মেন একটা রিটেন এক্সাম যেটাকে কিন্তু অনেকেই সুপার টেট বলে থাকেন, তারপরে কিন্তু নেওয়া হতে পারে ইন্টারভিউ। তো এই ভিত্তিতেই কিন্তু রিক্রুটমেন্টটা আগামী দিনে হওয়ার সম্ভাবনাটাই থাকছে প্রবল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও